ডক্টর ইউনূস নিয়ে আমরা মাথা না ঘামাই সেটা আমাদেরই মঙ্গল, তবে তার যে কর্মকাণ্ড এই নিয়ে তো আমরা মাথা না ঘামিয়ে পারি না। তিনি নির্বাচনে প্রায় 22-23 দিন আগে হঠাৎ করে তিনি আসলেন, জাতীয় নির্বাচন, গণভোট দুইটা বিষয় রেখে শুধু গণভোটের জন্য তিনি ওপেন জনগণের কাছে হায়ের পক্ষে ভোট চাইলেন। কোথাও কি না নিয়ে খুব টেনশন ওনার, বা না নিয়ে এমন কোন সিচুয়েশন? আজকে জাতীয় পার্টির মতো দল দেখলাম ওনাকে চ্যালেঞ্জ করে বলছে যে আপনারা গণভোটের রুখে দাঁড়ান, গণভোটের বিপক্ষে দাঁড়ান, যেন কোনোভাবেই জয়যুক্ত না হয়। এরকম কোন সিমটম কি উনি আগে থেকে টের পাচ্ছেন বলে তার উপদেষ্টা সব সারা দেশ চষে বেড়াচ্ছে, যারা গত 1 বছরে 1.5 বছরে অত ঢাকার বাইরে মানুষের প্রয়োজনে যায়নি? এটা বিষয়টা কি রনি ভাই, মানে হঠাৎ কেন তাকে আসতে হলো জাতির সামনে, এখন থেকেই তাকে চাইতে হলো? বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং ওনার সঙ্গে যারা আছেন, ওনার উপদেষ্টা মণ্ডলী, এবং একই সঙ্গে উনি যাদেরকে বিভিন্ন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, তো এই কমিশনগুলোর মধ্যে একমাত্র ইফতেখারুজ্জামান ছাড়া প্রত্যেকটা মানুষের যে রাগ, অ্যাঙ্গার, বিরক্তি, এটা একেবারে চরমে। তো এখানে কোনো উপদেষ্টা নেই বা ওনার আশেপাশে কোনো লোক নেই, এমনকি ওনার যারা পার্সোনাল স্টাফ যারা আছেন, সহকারী আছেন, তাদেরকে দেখলেও মানুষের এখন অনেক আসলে বিরক্তি লাগে। তো কাজেই তারা যদি হা ভোটের পক্ষে বলে, মানুষ ইচ্ছে করে না ভোট দেবে, যে হা ভোট দিতেন তারাও না ভোট দেবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তাদের। দ্বিতীয়ত হলো যে তারা যদি কোনো রাজনৈতিক দলের পক্ষেও অবলম্বন করে, ওই রাজনৈতিক দল ডুববে। এখন সরকারের একটা নির্দিষ্ট সময় আসে, রাজনীতির একটা নির্দিষ্ট সময় আছে, ওই মানে যাকে বলে আপনার যেমন আমরা যে পোশাক আশাক পরি, সেই পোশাক আশাকের মধ্যে একটা সার্টেন লিমিট পর্যন্ত একটা শ্রিঙ্কেজ ক্ষমতা থাকে, ইলাস্টিসিটি থাকে, এরপর ওটা আর স্বাভাবিক থাকে না। তো ওনার সরকারের যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে গেছে। এখন ওনার উপদেষ্টারা বিভিন্ন জায়গাতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পড়ছেন, সেই তারপর তাদেরকে ভুয়া ভুয়া বলছে, অনেকে ধাওয়া দিচ্ছে, গাড়ি মানে ভাঙচুর করার চেষ্টা করছে। তো এগুলো আসলে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, ততই কিন্তু মানে এই জনগণের যে রাগ, ক্রোধ, এগুলো বাড়ছে। এমনকি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সঙ্গে যদি ডক্টর ইউনূসের খুব ঘন ঘন মাখামাখি হয়, তাহলে তারা অনেকে ইমেজ হারাবেন, অনেক ইমেজ হারাবেন। এখন ওনার সাথে দেখা করা, ওনার সাথে ছবি তোলা, ওনার বাসায় দাওয়াত খাওয়া, এটা কোনো সম্মানের বিষয় নয়, এটা কোনো মর্যাদার বিষয় না, এবং এটা কারো কোনো রাজনৈতিক দলের এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল মানে সবকিছু বাদ দিয়ে, এই যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা বাদ দিয়ে ওনার কাছে ছবি তোলার জন্য, ওনার সাথে দেখা করার জন্য সেখানে যান, তখন সেই রাজনৈতিক দলের একটা দৈন্যতা প্রকাশ পায়, হীনমন্যতা প্রকাশ পায়, এবং তারা মনে করেন যে জনগণ তাদেরকে পছন্দ করেন না, জনগণের সাথে তাদের যে সম্পর্কটা রয়েছে ওটার প্রতি তাদের বিশ্বাস, আস্থা নাই। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে ছুটে যাওয়া মানেই জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান। এই হলো অবস্থা। ভাই, আমাদের একজন নিয়মিত দর্শক, পরীক্ষিত দর্শক দীর্ঘ সময় কিছু প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নগুলো আমার মনে হয় যে আপনি যে কয়টা মনে করেন সব আওয়ামী লীগ রিলেটেড, কিন্তু রাজনীতির সাথে যায়। তিনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ কবে নাগাদ শুরু হতে পারে বলে আপনি মনে করেন? বর্তমান আওয়ামী লীগের জনপ্রিয়তা কি আওয়ামী লীগের ভোট অংশগ্রহণ না করতে দেওয়ার কারণ কিনা? মানে ভোট অংশগ্রহণ না করতে দেয় কি তার জনপ্রিয়তা বাড়ছে কিনা? আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন বাক্সে যাবে বলে আপনি মনে করেন? আর আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের যোগাযোগ হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? এই 4টা বিষয়ে আমি টোটালি আপনাকে, আমি একটা জায়গায় একটু সংশোধন যোগ করতে চাই যে হঠাৎ করে দেখছি যে বাংলাদেশে আজকে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি দিল্লি গেছেন। অনেকে মনে করেন যে হঠাৎ করে দিল্লি গেলেন কেন, উনি গতকালকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, আমেরিকার নতুন রাষ্ট্রদূত আসছেন। আওয়ামী লীগ রিলেটেড কি রাজনীতির ভেতর বাহিরে কোনো কিছু ঘটছে বলে আপনি আজ করছেন কিনা? প্রথমত হলো যে আওয়ামী লীগ রাজনীতি চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ নেই। রাজনীতি যদি ইলেকশন কেন্দ্রিক হয়, হয়তো আওয়ামী লীগ এখন সেই ইলেকশন করছে না, বা ইলেকশন তাদেরকে করতে দেওয়া হচ্ছে, এটা ভিন্ন পার্ট। কিন্তু রাজনীতি বলতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা, জনগণের আশাকাঙ্ক্ষা ধারণ করা, জনগণের স্বপ্ন ধারণ করা, এই কাজটি আওয়ামী লীগ করে যাচ্ছে। এখান থেকে আওয়ামী লীগকে আসলে বঞ্চিত করা শক্তি বা সামর্থ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আওয়ামী লীগ তার আপন যোগ্যতা বলে তার জায়গায় আছেন, হয়তো দূরে আছেন। যেভাবে তারেক জিয়া লন্ডনে থেকে রাজনীতি করেছেন, শেখ হাসিনা শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বিএনপি জামাত যেভাবে রাজনীতি করেছে, আওয়ামী লীগ এইভাবে রাজনীতি করে যাচ্ছে। এক। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের ফিরে আসা বা
ফিরে না আসা, এটা নির্ভর করবে বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকার আসবে তাদের ব্যর্থতা অথবা সফলতার উপর। তারা যদি খুব বেশি সফল হয়ে যান, শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, ভালো ভালো কাজগুলো করেছেন, সেই ভালো ভালো কাজের চেয়ে যদি তারা আরও ভালো কাজ করতে পারেন, আর শেখ হাসিনা যে মন্দ কাজগুলো করেছেন সেই কাজগুলো যদি তারা না করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে, ক্ষমতার রাজনীতিতে ফিরে আসাটা আসলে দীর্ঘ সময় লাগবে। এ গেল 2 নম্বর অবস্থা। 3 নম্বর হলো যে এই মুহূর্তে রাজনৈতিক যে দলগুলো যারা আছে তারা কেউই আওয়ামী লীগের সাথে এখনো পর্যন্ত অর্গানাইজড অবস্থায় নেই। মানে সেটা জামাত বা বিএনপি, তারা অলনে ছাড়েন গত 17 মাসে হঠাৎ করে তারা সামনে চলে এসছে, কিন্তু তাদের সত্যিকার যে সাংগঠনিক যে অবস্থা সেটা গত 15 বছর যেরকম ছিল ওইরকমই আছে। গত 17 মাসে তাদের সেই আগের যে যতটুকু বন্ধন ছিল এই বন্ধন বরং ছিন্ন হয়ে গেছে। কেউ হয়তো বন্ধন ছিন্ন করে বিএনপি জামাতের যারা লোকজন আছেন বন্ধন ছিন্ন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে গেছেন, কেউ বন্ধন ছিন্ন করে কারণ বাজারে চাঁদাবাজি করতে গেছেন, কেউ বন্ধন ছিন্ন করে নমিনেশনের জন্য কেউ গেছেন, কেউ বন্ধন ছিন্ন করে স্বতন্ত্র হয়েছেন, বিদ্রোহী হয়েছেন। ফলে আসলে রাজনৈতিক দলগুলো কেউ কিন্তু স্বস্তিতে নেই। তাদের সবার মধ্যেই আপনি আপনি তারেক রহমান সাহেব এবং জামাতের আমির এই দুজনের চেহারা দেখলে বুঝতে পারবেন তারা শুকিয়ে গেছে। তাদের মুখে কিন্তু কোনো হাসি নেই। তারা যে খুব একটা ভালো পর্যায়ে আছে এই ধরনের কোনো মেকআপ গেট আপ আমি অন্তত এই 2 নেতার মধ্যে দেখি না। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তারাও অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মধ্যে আছেন, একটা ইমব্যালেন্সড অবস্থায় আছেন। আর তাদেরকে অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজনীতিতে প্রথমে কয়েকটা সমীকরণ হলো। ফার্স্ট সমীকরণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকবেন, এরকম একটা বিশ্বাস অনেকের মধ্যে ছিল। তাকে যারা ক্ষমতা এনেছে তাদেরও ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেরও ছিল। কিন্তু কদিন পর তিনি যখন দেখলেন যে না এটা সম্ভব না, তখন তিনি সমন্বয়কদের ঘাড়ে ভর করলেন। পরে যখন দেখা গেল না সমন্বয়কদেরকে আসলে এইভাবে রাখা যাচ্ছে না, এদেরকে একটা রাজনীতির কাঠামোতে আনতে হবে, তখন তিনি এনসিপি করলেন। তো এনসিপি করার পর তিনি দেখলেন যে এটাও হচ্ছে না, এটা ব্যর্থ। তখন তিনি দেখলেন যে এনসিপিকে কি করে মূলধারার 2টো রাজনৈতিক দলের সঙ্গে ঢুকিয়ে দেওয়া যায়। তিনি চেষ্টা করলেন প্রথমে বিএনপির সঙ্গে, তারপরে জামাতের সঙ্গে। তো বিএনপির সঙ্গে ব্যর্থ হলো। এরপর জামাতের সঙ্গে এনসিপির এখন একটা ঐক্য হয়েছে। সবাই বলছে যে এনসিপি তো আগের থেকে জামাতের বি টিম ছিল, এটা তো যদি বিএনপিতে ঢুকতো তাহলে গুপ্ত শক্তি হিসেবে ঢুকতো। এখন তারা তাদের নিজেদের দলের মধ্যে বিলীন হয়ে গেছে। তা আলটিমেটলি এই যে রাজনীতি যে সমীকরণ বা মেরুকরণগুলো হলো, সেই মেরুকরণগুলোতে ডক্টর ইউনূস, বিএনপি বা জামাত কারোর জন্য এখনো স্বস্তিদায়ক কোনো খবর আসেনি। দ্বিতীয় যে বিষয়টা হলো যে বিএনপি যে একটা জোট করেছে, নির্বাচনে একটা জোট করে, সেই জোটে যারাদেরকে নিয়েছে মানে সঙ্গী সাথী হিসাবে, তো তারা কেউ বিএনপিকে স্বস্তি দিতে পারছে না। মানে তাদেরকে নিয়ে আপনি ধরুন আমি বলছি যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব, আমার বাংলা বিহার উড়িষ্যার নবাবের জন্য তো আমাকে এক পাশে মোহনলাল থাকতে হবে, আর একদিকে আমার মীর জাফর থাকতে হবে, সব মিলে আমার তো এরকম। আমি যদি নিজেকে বলি যে আমি সম্রাট আকবর, তো আমার তো নবরত্ন থাকা লাগবে। কিন্তু আমার একদিকে যদি থাকে লালু, পালু, ধলা, মলা, ছলা এরকম জিনিস থাকে, আমি যদি বলি যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব, কেউ বিশ্বাস করবে না। এখন এখানে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিক ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন। তো তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো তার অন্তত 60 জন লোক লাগবে ক্যাবিনেটে। তো এই লোকগুলোকে দেখতে মন্ত্রীর মতো মনে হবে, তারা ভালোভাবে মন্ত্রিত্ব চালাতে পারবেন, জনগণের প্রতি বিশ্বাস আস্থা সব কিছু থাকবে। তো ওই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে হচ্ছে না। কিংবা ডক্টর শফিকুর রহমান বা তারেক রহমান সাহেব নিজে প্রধানমন্ত্রী হবেন। তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাদের মধ্যে অতীতে যারা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তো হওয়ার আগে তাদের মধ্যে একটা ভাবসাব দেখা গেছে যে তারা প্রধানমন্ত্রী হচ্ছেন। তো এরকম ভাবসাব দেখে আমাদের জিনিসগুলো মনে হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, আলটিমেটলি তারা কিন্তু কেউ একটা হ্যাপি না। এর মধ্যে বিএনপি যে জোট করেছে সেই জোটের বললাম যে তারা নিজেরা হ্যাপি না এই জোটের মাধ্যমে। অন্যদিকে জামাত যে জোট করেছে সেই জোট নিয়ে তারা প্রথমে একটা আশাবাদী ছিল। এর কারণ হলো 2টো বৃহৎ শক্তি, ইসলামী শক্তি, জামাত ইসলামী এবং চরমোনাই। এখন এদের মধ্যে যখন ভাঙন হয়ে গেল, এখন সবাই ভয় পাচ্ছে যে চরমোনাইকে কে ভাগালো, চরমোনাইকে ওখান থেকে কে ভাগিয়ে দিল। কি ডক্টর মোহাম্মদ ইউনূস ভাগালেন, না শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে, এর মধ্যে কি রয়ের সাথে তাদের কোনো যোগাযোগ হয়েছে, নাকি বিএনপি পিছন থেকে টিপ মেরেছে।
মানে এটা ভীষণ রকম যন্ত্রণাদায়ক একটা অবস্থা। আবার ওদিকে জামাতের যারা লোকজন আছে তারা এখন ভেবে উঠতে পারছে না যে এই যে চরমোনাই তাদের সাথে চলে গেল, এখন এটা কি ভালো হবে না হবে না। আবার কোনো রাজনৈতিক দল বিশ্বাস করেনি যে তিনটা যারা এই মুহূর্তে সরকার গঠন করবে তারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারছে না যে নির্বাচন কি হলে তাদের ভালো হবে না মন্দ হবে। নির্বাচনে তারা শতভাগ জয়লাভ করবে বা পরাজয় হবে বা আসন সংখ্যা কত হবে, এর কোনো ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, বরং সব জায়গাতে নিজেরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকম ওভার রেটিং করে বিভিন্ন জরিপ করাচ্ছে। তারপরে শেখ হাসিনার জামানাতে যে সকল তো সাংবাদিক দালাল ফড়িয়া যারা ছিল খুব তেল ঠেল মারতো, এরাও এখন বাংলাদেশে দুই ভাগে বিভক্ত হয়ে এক পক্ষ জামাতের পক্ষে তেল মারছে, আর এক পক্ষ মানে যাকে বলা ইউনূসের পক্ষে এখন আর কেউ তেল মারেন না, আর কেউ বিএনপিকে তেলে ভাসায় দিচ্ছে। তখন এই তেলের সাগরে যে হাবুডুবু খেতে খেতে আলটিমেটলি জানুয়ারি মাসটা যে কিভাবে যায় এটা আমরা এখন বলতে পারছি না, আমার কোনো প্রেডিকশন নাই। মানে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম, এরকম একটা অস্থির অবস্থা যাচ্ছে। রনি ভাই, এই এনসিপি প্রসঙ্গ যেহেতু তুললেন, এনসিপি তো ডক্টর ইউনূস অনেক স্নেহ যত্নে পেলে বসে বড় করেছেন। তো আমরা গত সপ্তাহ থেকেই দেখছি তাদের ভাইব্রেশন একটা এরকম যে আমরা ইলেকশন নাও করতে পারি, আর গত দুদিন ধরে এসে তারা বলছে যে ইলেকশন থেকে, এখন ধরেন যুক্তির কথাই বললাম যে দ্বৈত নাগরিকত্ব বা এইসব বিষয়ে তারা যে অভিযোগগুলো তুলছে ঋণ খেলাপির বিষয়ে, কিন্তু তাদের তো ইলেকশন না করতে পারি এই এটা তারা আরো এক সপ্তাহ আগে থেকে তুলেছে। এইটা ব্যাপারটা কি, মানে শেষ পর্যন্ত কি এনসিপি জামাতে ইসলামী কিছু একটা বলে নির্বাচন থেকে সরে যেতে পারে বা ডক্টর ইউনূস সাহেব সরাতে পারেন এরকম কিছু? ইউনূস সাহেবের সঙ্গে তো কালকে পূর্ণি, আমি এখানে খোলামেলা বলি সহজ সরলভাবে, আমরা এখন উভয় সংকটে পড়ে গেছি। ডান দিকে গেল বিপদ, বামে গেল বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, ইলেকশন হলেও বিপদ, না হলেও বিপদ। আর কোনটা যে বেশি বিপদ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এখানে সত্যিকার অর্থে আজ থেকে ধরেন ৩-৪ মাস আগে যে সমস্ত লোকের আমরা খুব প্রভাবশালী মনে করতাম, এখন তাদের প্রভাব নেই, বাস্তবতা। যারা অনলাইনে একটা কথা বলে ডেইলি স্টারে আগুন লেগে যেত, এখন তাদের কথা একটা ছাগলেও শোনে না বাংলাদেশে। এটা হলো রিয়ালিটি। এরপরে এনসিপি সম্পর্কে যেটা হলো, এনসিপিদেরকে আসলে অ্যাবিউজ করা হয়েছে। প্রথম দিক থেকে তাদেরকে ফ্ল্যাটারিং করা হয়েছে, তাদেরকে ইউজ করা হয়েছে এবং অ্যাবিউজ করা হয়েছে। মূলত এই যে যারা ছেলে এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতাও ওই এনসিপির একটা ছেলেমেয়ের মধ্যে নেই। ছাত্র রাজনীতিতে এই দুটো বৃহৎ দলের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। তো সেখানে আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, মাস্টার মাইন্ড বানিয়েছেন, তাদেরকে সেই জাতির জনক অবস্থায় পৌঁছে দিয়েছেন, সংবিধান তাদের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছেন। মানে এটা যে ওই ছেলেগুলোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, রীতিমতো নষ্ট করে দিয়েছে। এবং আলটিমেটলি এখন দেখেন প্রত্যেকটা লোক দিয়ে ক্রাইং। আলটিমেটলি তো একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পেছনে এই ছাত্র যুবকদের একটা বিরাট অবদান ছিল এবং তারা মানে ডাই হার্ড জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল। কিন্তু আমরা তাদেরকে সম্মান করতে পারিনি, মর্যাদা দিতে পারিনি। এর কারণ হলো তাদেরকে আমরা ওভার রেটিং করেছি এবং তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছি। এদের মধ্যে দুই একজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কখনো আমি এদের সঙ্গে ফেস টু ফেস আমার দেখা হয়নি। আমি বলছি, বাবারে তোমরা আমার কাছে আইসো না, তোমরা আমার কাছে এসো না। এর কারণ হলো যে আমি তো মানে যে একটা মানুষকে বর্তমান জমানাতে সফলতা বলতে যা বোঝায়, সফলতার এক্সট্রিম পর্যায়ে আছি বাংলাদেশে। তো আমার কোনো কথা শুনলে তোমরা ডুববা, কেন তোমরা আমার এই জায়গায় আসতে পারো নাই। ২ নম্বর হলো যে আমার মতো কোনো লোকের সঙ্গে তোমরা দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না। এর কারণ হলো মানুষ যে সাজেশনগুলো দেয় সেটা হলো তারা যেটা নিজেরা ব্যর্থ হয়েছে সেই জিনিসটা তোমাদের দাঁড় করানোর চেষ্টা করবে। এখন একটা লোক জীবনে এমপি হতে পারেনি, মন্ত্রী হতে পারেনি, সারাটা জীবন সে মাথার চুলটা ঠিকমতো আঁচড়াতে পারেনি, তার দাঁত পড়ে গেছে, দাড়িটা যে ঠিক কীভাবে রাখতে হয় এই স্টাইল জানে না, কোথায় লুঙ্গি পরে যেতে হয়, কোথায় প্যান্ট পরে যেতে হয়, এই কমন সেন্সটুকু বাংলাদেশে বসে যাদের হয়নি, তাদের বুদ্ধিতে যদি তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও, তোমরাও মরবা, সেই বেচারাও মরবে। তো এই কথাগুলো আমি তাদেরকে বলেছি এবং আমি ওদের কারোর সঙ্গে আজ পর্যন্ত, আমার বিশ্বাস করেন, কারোর সঙ্গে ফেস টু ফেস দেখা হয় নাই। আমি ওদের প্রতি খুব কৃতজ্ঞ যে তারা আন্দোলন করেছে এবং আমি তাদের জন্য দোয়া করি। কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন মহল তাদেরকে যেইভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং যেইভাবে এই ছেলেগুলো বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে
এক একজন হাঁসের মাংস খাচ্ছে, এক একজনের ওজন যেভাবে বেড়ে গেছে, এক একজন যেভাবে মোটাসোটা হচ্ছে, তরতাজা হচ্ছে, এক একজনের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির অভিযোগ আসছে, এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর গণতন্ত্রে উত্তরণ করার জন্য একটা সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা নিজেদের অযোগ্যতা, অকৃতজ্ঞতা, ধড়িবাজি, চিন্তা ভাবনা এবং অসৎ উদ্দেশ্য, এই অসৎ উদ্দেশ্যের কারণে আমরা এই সুযোগটা হারিয়ে ফেলেছি। আমাদের এই